স্টুডেন্টস, ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের একটা প্রশ্ন আর তার উত্তর দিয়ে দিচ্ছি। এটাই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের টোটাল থাকবে 80 মার্কস। তার পার্ট এতে থাকে 40 আর পার্ট বি থেকে 40, টোটাল 80। প্রথমে দেখো পার্ট বি, এমসিকিউ 24x 24টি। দেখো, 1, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন সক্রেটিস, কৌটিল্য, অ্যারিস্টটল, বোদে। উত্তর হচ্ছে গ, অ্যারিস্টটল। আর এটা পিডিএফ আকার দেওয়া থাকবে, সেটা দরকার হবে তারা ডাউনলোড করে একটু দেখে নেবে। 2 নম্বর হচ্ছে দ্য প্রিন্স গ্রন্থটি রচনা করেন হবস, খ মেকিয়াভেলি, গ জেস মিল, গ গার্নার। উত্তর হবে খ মেকিয়াভেলি। 3 নম্বর দেখো, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় ক 1919 সালে, খ 1945 সালে, গ 1948 সালে, ঘ 1950 সালে। উত্তর হবে গ 1948 সালে। 4 নম্বর দেখো, অর্থশাস্ত্র রচনা করেন ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ ইস্টন, গ সক্রেটিস, ঘ কৌটিল্য। উত্তর হবে ঘ কৌটিল্য। দেখো, নেশিও, NATIO, নেশিও শব্দটি হলো একটি ক ইংরেজি শব্দ, খ গ্রিক শব্দ, গ ল্যাটিন শব্দ, ঘ ফরাসি শব্দ। উত্তর হবে গ ল্যাটিন শব্দ। 6 নম্বর দেখো, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার এর মূল স্লোগান হলো ক এক জাতি এক রাষ্ট্র, খ নিচে বাঁচো অপরকে বাঁচাও, ক বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠা, ঘ এগুলোর কোনটাই না। উত্তর হবে ক এক জাতি এক রাষ্ট্র। এবার দেখো, ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় ক 1945 সালে, খ 1948 সালে, ঘ 1950 সালে, ঘ 2002 সালে। উত্তর হবে খ 1948 সালে। খ 1948 সালে। এবার দেখো, উগ্র জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিটি হলো রুজভেল্ট, লেনিন, হিটলার, নেহরু। উত্তর হবে গ হিটলার। এবার দেখো, ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে, ড্যাশ বছর বয়স আর কি। ক 21, খ 18, গ 25, গ 20। উত্তর হবে খ 18 বছর বয়সে। এবার দেখো, ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে উল্লেখ করা হয়েছে সংবিধানের ক 1 থেকে 5 নং ধারা, 5 থেকে 11 নম্বর ধারা, 10 থেকে 11 নম্বর ধারা, 9 থেকে 15 নম্বর ধারা। উত্তর হবে খ 5 থেকে 11 নম্বর ধারা। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা হলো ক এককেন্দ্রিক, খ যুক্তরাষ্ট্রীয়, গ আধা যুক্তরাষ্ট্রীয়, গ এগুলির কোনটি না। উত্তর হবে খ যুক্তরাষ্ট্রীয়। এবার দেখো, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা আছে এমন একটি দেশের নাম হলো ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কার। উত্তর হবে গ ইংল্যান্ড। ভারতের সংবিধানের কত নং ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? ক 36 থেকে 51 ধারা, খ 21 থেকে 35 ধারা, গ 5 থেকে 11 নং ধারা, ঘ 1 থেকে 4 নং ধারা। উত্তর হবে খ 12 থেকে 35 নং ধারা। এর থেকে একটি রাজনৈতিক অধিকার হলো ক জীবনের অধিকার, খ মত প্রকাশের অধিকার, গ ভোটদানের অধিকার, খ কর্মের অধিকার। উত্তর হবে গ ভোটদানের অধিকার। এবার দেখো, দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন একটি দেশের নাম হলো ক ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, চীন। উত্তর হবে গ ইংল্যান্ড। ভারতের দলীয় ব্যবস্থা প্রচলিত আছে একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়, এগুলো কোনটি না। উত্তর হবে গ বহুদলীয়। এরপর দেখো, ভারতের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হলো বিজেপি, CPIM, BSP, INTUC। উত্তর হবে গ INTUC। এই বিজেপি বা CPIM, BSP এগুলো সব দল, আর এই INTUC হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম 1947 সালে, 1950 সালে, 1985 সালে, 1885 সালে। উত্তর হবে খ 1885 সালে। ভারতের একটি জাতীয় দল হলো RSP, DMK, তেলুগু দেশম, বিজেপি। এখানে উত্তর হবে ঘ বিজেপি। RSP, DMK, তেলুগু দেশম এটা জাতীয় পার্টি নয়। এবার সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ক ভারতে, ফ্রান্সে, ইংল্যান্ডে, আমেরিকা। উত্তর হবে গ ইংল্যান্ডে। তো ভারতের সর্বপ্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1947 সালে, 1950 সালে, 1952 সালে, 1985 সালে। উত্তর হবে গ 1952 সালে। এবার দেখো, ভারতের সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটের অধিকার উল্লেখ আছে 126 নং ধারাতে, 326 নং ধারা, 356 নং ধারা, 14 নং ধারা। উত্তর হবে খ 326 নং ধারা। বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে হওয়া উচিত 26 বছর, 25 বছর, 27 বছর, 30 বছর। উত্তর হবে খ 25 বছর। মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারে ক প্রধানমন্ত্রী, জনগণ, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি। উত্তর হবে গ রাষ্ট্রপতি। এবার দেখো, SAQ 16টা থাকবে, 16টাই করতে হবে। রাজনীতি বা পলিটিক্স শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? উত্তর, রাজনীতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ পলিটিক্স শব্দটি 3টি গ্রিক শব্দ থেকে উদ্ভূত। এগুলি হলো পলিস, পলিটি এবং পলিসিয়া। 2 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর হবে ব্লুমসলি, গার্নার ও গেটেল। এবার দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড রাইস। রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন। দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির অন্যতম দুজন প্রবক্তা হলেন রবার্ট ডাল এবং ডেভিড ট্রুম্যান।
ইউনেস্কোর পুরো নাম কি? জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, এটা বাংলা লিখবে, আর ইংলিশে লিখবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক, এর নাম লেখো, ফরাসি দার্শনিক জাক রুশো। জাতীয়তাবাদ সভ্যতার শত্রু কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতি কাকে বলে? জাতি হলো সাধারণভাবে জনসমাজের একটি চূড়ান্ত বিকশিত রূপ। রাষ্ট্রবিজ্ঞানী হায়েসের মতে একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসেবে পরিগণিত হয়। এরপর দেখো অথবা দেওয়া আছে, নেশন শব্দটির উৎপত্তি কোন মূল শব্দ থেকে এসেছে? লাতিন নেশীয় শব্দ থেকে ইংরেজি নেশন শব্দটি এসেছে। আত্মনিয়ন্ত্রণ অধিকারের দুটি গুণ উল্লেখ করো। আত্মনিয়ন্ত্রণ অধিকারের জাতীয় গুণাবলীর বিকাশে সহায়ক, আর 2 নম্বর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার সংখ্যালঘু সমস্যার সমাধানে সহায়ক। তো জাতীয় রাষ্ট্রের একটি পার্থক্য লেখো। জাতি একটি ভাবগত ধারণা মাত্র, আর রাষ্ট্রবিজ্ঞানের মতে রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা। নাগরিক কাকে বলে? সাধারণ অর্থে নাগরিক বলতে নগরের অধিবাসী বা সভ্যকে বোঝায়। শ্রীনিবাস শাস্ত্রীর মতে যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্যে থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকেই নাগরিক বলে অভিহিত করা যায়। ধরুন নাগরিকত্ব অর্জনের একটি উপায় লেখো। নাগরিকত্ব অর্জনের সাধারণ 2টি পদ্ধতি দেখা যায়, একটা জন্মসূত্রে আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে। তো নাগরিক ও বিদেশিদের মধ্যে একটি পার্থক্য লেখো। অসদাচরণের জন্য রাষ্ট্র নাগরিককে বহিষ্কার করতে পারে না, কিন্তু বিদেশিকে বহিষ্কার করতে পারে। দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে? যে রাজনৈতিক ব্যবস্থায় 2টি প্রধান দলের প্রভাব প্রতিপত্তি দেখা যায় তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য লেখো। রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার দলীয় সাংগঠনিক কাঠামো। দলের নেতা ও কর্মীদের নিয়ে এই দলীয় সংগঠন পরিচালিত হয়। এবার দেখো ইভিএম এর সম্পূর্ণ নাম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। এবার দেখো পার্ট এ তোমাদের বড় প্রশ্ন আর কি, এটা 5টা করতে হবে, 8 নম্বরে 40 নম্বর আর কি। রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। দেখো আধুনিক রাষ্ট্রে রাষ্ট্রীয় সংগঠনের পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্র অন্যান্য সামাজিক সংগঠনের মধ্যে পার্থক্যের বিষয়ে উৎপত্তিগত দিক থেকে বলা যায় মানব সমাজের ঐতিহাসিক বিবর্তনের এক বিশেষ পর্যায়ে রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। আর সামাজিক সংগঠনের ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলির উৎপত্তি নেহাতই স্বেচ্ছামূলক। 2 নম্বর সদস্যপদ, পার্থক্য বিষয়ে সদস্যপদ। রাষ্ট্রের মধ্যে বসবাসকারী প্রায় সব মানুষই রাষ্ট্রের সদস্য। রাষ্ট্রের সদস্যপদ বাধ্যতামূলক। কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারেন না। এবার দেখো সামাজিক সংগঠনের সদস্য সংখ্যা রাষ্ট্রের সদস্য সংখ্যার এক ক্ষুদ্র ভগ্নাংশ। সংগঠনের সদস্যপদ গ্রহণের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন। কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক সংগঠনের সদস্য হতে পারেন। উদ্দেশ্যের ক্ষেত্রে কি পার্থক্য আছে? সর্বাঙ্গীন জনকল্যাণের জন্য রাষ্ট্র বহুমুখী উদ্দেশ্য পূরণ করতে হয় রাষ্ট্রকে আর কি। আর সামাজিক সংগঠনগুলির একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়, যেমন কোনো ক্রীড়া সংগঠনের উদ্দেশ্য শুধুমাত্র খেলাধুলার বিকাশ ঘটানো। এবার দেখো পার্থক্য বিষয় আকৃতির বিচারে রাষ্ট্র বিশাল, আর রাষ্ট্রের তুলনায় সামাজিক সংগঠন ক্ষুদ্র। ভূখণ্ডের ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকে। রাষ্ট্রের যাবতীয় কর্মপরিধি সেই সীমানার মধ্যে আবদ্ধ। আবার কোনো সামাজিক সংগঠনের কর্মপরিধি পৃথিবীর এক দেশ থেকে অন্যান্য দেশে ছড়িয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ রামকৃষ্ণ মিশন, রেড ক্রস প্রভৃতি সংগঠনের কথা বলা যায়। স্থায়িত্ব, রাষ্ট্র চিরস্থায়ী প্রতিষ্ঠান, এর একটা সুষ্ঠু ধারাবাহিকতা আছে। সামাজিক সংগঠনগুলি ক্ষণস্থায়ী। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের একটি প্রধান বৈশিষ্ট্য। সার্বভৌম ক্ষমতার অধিকারী না হলে কোনো প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলা যায় না। সামাজিক সংগঠনগুলির ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার প্রশ্ন অবাস্তব। অধীনতা, রাষ্ট্র কোনো সংগঠনের অধীনে থাকে না। যে কোনো সংগঠনকে রাষ্ট্রের নিয়মকানুনের প্রতি অনুগত থাকতে হয়। অনুমোদন, রাষ্ট্রের সৃষ্টি কোনো সামাজিক সংগঠনের অনুমোদনের উপর নির্ভর করে না। অনুমোদন বা উদ্যোগের উপর নির্ভর করে না। রাষ্ট্রের অনুমোদন ও উদ্যোগের মাধ্যমে সামাজিক সংগঠনগুলির জন্ম হয়। এবার মানব জীবনের প্রভাব, রাষ্ট্র প্রধানত মানব জীবনের বাহ্যিক দিকটিকে নিয়ন্ত্রণ করে। মানুষের অন্তর্জীবনের বিকাশে সামাজিক সংগঠনের প্রভাব অনেক বেশি গভীর। উপসংহার দেব, পরিশেষে বলা যায় রাষ্ট্র ও সামাজিক সংগঠনের মধ্যে মৌলিক প্রভেদ থাকলেও মানব জীবনের বিকাশে উভয়ের ভূমিকা অনস্বীকার্য। এবার দেখো 2 অথবা থেকে দিয়েছি। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধাগুলি ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। গণতন্ত্রের সংজ্ঞা দেখো। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন।
প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ ঘটে। ডিমোস এবং ক্রেটোস দুটি গ্রিক শব্দ নিয়ে ডেমোক্রাসি শব্দের সৃষ্টি হয়। ডিমোস শব্দটির অর্থ জনগণ আর ক্রেটোস শব্দটির অর্থ কর্তৃত্ব বা শাসন। এক কথায় গণতন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন। গণতন্ত্রের সুবিধা বা গুণ দেখো, এক হচ্ছে সার্বভৌমত্বের বাস্তবায়ন, 2 স্বাভাবিক অধিকারের তত্ত্বের রূপায়ণ, 3 আইনের শাসন প্রতিষ্ঠা, 4 সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ, 5 স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি, 6 সাম্য মৈত্রী ও স্বাধীনতা নীতি অনুসরণ, 7 ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা আর মানুষের মর্যাদা, 9 ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ, 10 রাজনৈতিক চেতনার বৃদ্ধি, 11 স্বৈরাচারের সম্ভাবনা হ্রাস পাওয়া, 12 বিপ্লবের সংখ্যা হ্রাস পাওয়া। এবার গণতন্ত্রের অসুবিধা বা দোষ, এক হচ্ছে দারিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের, এটা হচ্ছে অযোগ্যদের শাসন ব্যবস্থা, 2 উৎকর্ষের পরিবর্তে সংখ্যার প্রাধান্য, 3 সরকারের স্থায়িত্বহীনতা, 4 রক্ষণশীল শাসন ব্যবস্থা, 5 দলীয় স্বার্থের প্রাধান্য, 6 ব্যয়বহুল, 7 আমলাতন্ত্রের প্রাধান্য, 8 সংখ্যালঘুর স্বার্থকে উপেক্ষা, 9 জরুরি অবস্থায় অনুপযুক্ত। এবার দেখো 3-এর অর থেকে একটা দিয়েছি, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করা। দেখো, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের গঠন, ব্যবস্থা ও কার্যাবলী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে। যেমন, 1 গণচরিত্রের ঘাটতি। গণপরিষদের সবথেকে বড় ত্রুটি ছিল এর গণচরিত্রের ঘাটতি। দামোদর স্বরূপ শেঠের মতে, যেহেতু প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিতে গণপরিষদ নির্বাচিত হয়নি, তাই এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই কারণে তিনি প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিতে নির্বাচিত নতুন একটি গণপরিষদ গঠনের দাবি জানান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে জনগণের শতকরা মাত্র 14 ভাগকে নিয়ে পরোক্ষ নির্বাচনে গঠিত এই গণপরিষদ কখনো দেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। যে হচ্ছে উচ্চবিত্ত প্রতিনিধির সংখ্যাধিক্য। অনেকে মনে করেন গণপরিষদের সমাজের উচ্চবিত্ত সামন্ততন্ত্রের প্রতিনিধিত্ব সব থেকে বেশি ছিল। এর ফলে সাধারণ মানুষের চিন্তাধারা বা আশা আকাঙ্ক্ষা এখানে কোনো মর্যাদা পায়নি। তিনি হচ্ছে গণভোটের অনুপস্থিতি। গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানটিকে যাচাই করার জন্য কোনো গণভোটের ব্যবস্থা করা হয়নি বলে অনেকে একে জনগণের সংবিধান বলতে চান না। 4 পদ্ধতিগত সীমাবদ্ধতা। অধ্যাপক জোহারির অভিমত হলো গণপরিষদে সংবিধানের খসড়া আলোচনার ক্ষেত্রে পদ্ধতিগত সীমাবদ্ধতা ছিল। এর অন্যতম ত্রুটি সংশোধনী প্রস্তাব বাতিল করার পর্যাপ্ত ক্ষমতা সভাপতি থাকায় সাধারণ সদস্যদের মতামত এক্ষেত্রে গুরুত্ব পায়নি। সংবিধান রচনায় আইনবিদদের পূর্ণ কর্তৃত্ব গণপরিষদে এক ধরনের স্বৈরাচার সৃষ্টি করেছিল বলে অনেকে মনে করেন। কেভি রায়ের মতে, খসড়া কমিটির সভাপতি ডক্টর আম্বেদকর সদস্যদের অনেক সময় তার ছাত্র হিসেবে গণ্য করতেন। সব বিষয়ে তিনিই ছিলেন শেষ কথা বলার অধিকারী। তবে সংবিধান রচনার প্রকৃত ক্ষমতা ডক্টর আম্বেদকর বা তার খসড়া কমিটির ছিল না, তা ছিল নেহেরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ এবং আবুল কালাম আজাদের হাতে। এবার দেখো 5 নম্বর, কংগ্রেসের নিরঙ্কুশ কর্তৃত্ব। অনেকে সমালোচনা করেন গণপরিষদে কংগ্রেসের নিরঙ্কুশ কর্তৃত্ব বাস্তবে গণপরিষদকে কংগ্রেস পরিষদে রূপান্তরিত করেছিল। উপসংহার দেখো, তৎকালীন পরিস্থিতির প্রেক্ষিতে উপরোক্ত সমালোচনা পুরোপুরি গ্রহণযোগ্য নয়। সেই সময়ে দ্রুত এবং স্থায়ী একটি রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করাই ছিল প্রধান কাজ। তৎকালীন ভারতের অবিসংগঠিত জননেতাদের নিয়ে গঠিত গণপরিষদে কংগ্রেসের নিরঙ্কুশ প্রাধান্য যে ছিল একথা সত্যি, কিন্তু এর ফলে একদিকে যেমন সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাকামী শক্তিগুলি সংবিধান রচনায় বাধা দিতে পারেনি, অন্যদিকে তেমনি মাত্র 3 বছর সময়কালের মধ্যে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান রচনার পথ সুগম হয়েছিল। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শাসন ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় 2 ভাগে বিভক্ত করা হয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকারি ক্ষমতা একটিমাত্র কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। সাধারণত এই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ছাড়া অন্য কোনো সরকারের অস্তিত্ব থাকে না। তবে শাসন কাজের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার এক বা একাধিক আঞ্চলিক সরকার গঠন করতে পারে। এইসব আঞ্চলিক সরকারের নিজস্ব কোনো ক্ষমতা বা স্বাতন্ত্র্য থাকে না। এদের ক্ষমতা ও অস্তিত্ব সম্পূর্ণরূপেই কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার উদাহরণ হিসেবে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, ইতালি, চীন, জাপান প্রভৃতি দেশের কথা উল্লেখ
করা যায়। দেখো এককেন্দ্রিক সরকারের লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো: এক, কেন্দ্রীয় সরকারের প্রাধান্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সরকারের চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকায় সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সরকারগুলির প্রধান কাজ হলো কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করা। দুই, কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। অধ্যাপক ডাইসির মতে কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটি মৌলিক বৈশিষ্ট্য। কেন্দ্রীয় আইনসভা এই শাসন ব্যবস্থার সর্বময় কর্তৃত্বের অধিকারী। কেন্দ্রীয় আইনসভা প্রয়োজন হলে সংবিধানের যে কোনো ধরনের রদবদল করতে পারে। তিন হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। এক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। এর জন্য কোনো বিশেষ পদ্ধতি অবলম্বনের দরকার পড়ে না। এরপর দেখো 4 নম্বর, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। একাধিক শাসন ব্যবস্থায় সাধারণত ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে। কেন্দ্রীয় সরকারের হাতে যাবতীয় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না, ক্ষমতার কেন্দ্রীকরণ। ক্ষমতার কেন্দ্রীকরণ হবে। ক্ষমতার কেন্দ্রীকরণ কি? এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সাধারণত ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে। কেন্দ্রীয় সরকারের হাতে যাবতীয় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। 5 হচ্ছে লিখিত বা অলিখিত সংবিধান। এককেন্দ্রিক সরকারের সংবিধান লিখিত বা অলিখিত দুই হতে পারে। যেমন ব্রিটেনের সংবিধান মূলত অলিখিত, অন্যদিকে ফ্রান্স, চীন ও নিউজিল্যান্ডের সংবিধান লিখিত। 6, বিচার বিভাগের গুরুত্বহীনতা। সংবিধানের প্রাধান্য না থাকায় বিচার বিভাগ এখানে দুর্বল। সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা হিসেবে বিচার বিভাগের গুরুত্ব এখানে অস্বীকৃত। প্রকৃতপক্ষে আইন বিভাগের প্রাধান্য মেনে নিয়েই এখানে বিচার বিভাগ কাজ করতে থাকে। 7 হচ্ছে এক নাগরিকত্বের স্বীকৃতি। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা এক নাগরিকত্বের নীতি অনুসৃত হয়। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড প্রভৃতি দেশে আঞ্চলিক সরকারগুলির অধীনস্থ অধিবাসীদের জন্য আলাদা কোনো নাগরিকত্বের ব্যবস্থা নেই। 8 হচ্ছে সার্বভৌম ক্ষমতার অবস্থান সুস্পষ্ট। সার্বভৌম ক্ষমতার অবস্থান সুস্পষ্ট। এককেন্দ্রিক সরকারের সার্বভৌমিকতার অবস্থান সুস্পষ্ট। এখানে কেন্দ্রীয় সরকার এককভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আঞ্চলিক সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির প্রশাসনে যুক্ত থাকলেও সার্বভৌম কর্তৃত্বের অধিকারী নয়। এরপরে 5 নম্বর এবং এটাই শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত ভারতের মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না। 1976 সালের 42তম এবং 2002 সালের 86তম সংশোধনের মাধ্যমে সংবিধানের কয়েকটি মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে। এই উদ্দেশ্যে 4th অধ্যায় ক নামে একটি নতুন অধ্যায় এবং 51 ক নামে একটি নতুন ধারা সংযোজন করা হয়। এই ধারায় ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে। কর্তব্যগুলি হলো: 1, সংবিধান মেনে চলা ও সংবিধানের আদর্শ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2, যেসব মহান আদর্শ জাতীয় স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা রূপে কাজ করেছিল সেগুলিকে যত্ন সহকারে রক্ষা এবং অনুসরণ করা। 3, ভারতের সার্বভৌমত্ব, একতা ও সংহতির প্রতি সমর্থন প্রদর্শন ও সংরক্ষণ করা। 4, দেশ রক্ষা এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানে এগিয়ে আসা। 5, ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয়দের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ সম্প্রসারিত করা এবং নারীর মর্যাদা হানিকর প্রথাগুলিকে পরিত্যাগ করা। 6, ভারতের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য দেওয়া ও সংরক্ষণ করা। 7, বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করা। 8 নম্বর দেখো পয়েন্ট আর কি, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। 9 নম্বর জাতীয় সম্পত্তি রক্ষা করা এবং হিংসার পথ পরিহার করা। 10, সব ক্ষেত্রে জাতীয় উন্নতির গতি বজায় রাখতে ব্যক্তিগত ও সমষ্টিগত সব কাজে চরম উৎকর্ষ সাধনের জন্য সচেষ্ট হওয়া। 11, 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি বালক বালিকার শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা এবং অভিভাবকের কর্তব্য। মৌলিক কর্তব্যগুলির প্রকৃতি বাধ্যতামূলক নয়। জনগণ কোনো মৌলিক কর্তব্য অমান্য করলে রাষ্ট্রের কিছু করার থাকে না। রাষ্ট্র কোনোভাবেই জনগণকে মৌলিক কর্তব্য পালনে বাধ্য করতে পারে না, এমনকি এগুলি অমান্য করা হলে তার বিরুদ্ধে আদালতেও যাওয়া যায় না। স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত এখানে শেষ হচ্ছে। তোমরা এটা একবার ডাউনলোড করে নেবে, পিডিএফ দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে পিডিএফ ডাউনলোড করে নেবে এবং একটু শুনে নেবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।